স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী, জানান সান্ত্বনা। আপনাদের কষ্ট আমি বুঝি, আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই। বেলা ৩টা থেকে খুলছে মোবাইল ইন্টারনেট, বন্ধই থাকছে ফেসবুক, জানালেন প্রতিমন্ত্রী। এবং প্রায় স্থবির অর্থনীতি, ৬ দিনে ৭৫,০০০ কোটি টাকা ক্ষতি, মুদ্রানীতি নমনীয় করার পরামর্শ। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। দেশ জুড়ে সাম্প্রতিক সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুলে দেয়া হয় সঞ্চয়পত্র ও নগদ অর্থ। ভবিষ্যতেও এসব পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সরকার প্রধান। কোটা সংস্কার আন্দোলনের নামে সম্প্রতি দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। এতে অনেকের প্রাণ গেছে, আহত হন অসংখ্য মানুষ। রবিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন সহিংসতায় নিহত ৩৪ জনের স্বজনেরা। এর মধ্যে ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবারও। প্রধানমন্ত্রী সবার খোঁজ খবর নেন এবং শোকগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। এ সময় তৈরি হয় আবেগঘন পরিবেশ। স্বজন হারানোর বেদনা কতটা ভয়াবহ নিজের উপলব্ধি থেকে তা তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে, এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে, এটা তো কাম্য না। আর মানুষ কি দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে? মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন, বাবা মা ভাই হারানো সেই এতিম। কাজে আপনাদের কষ্ট আমি বুঝি, আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই। প্রধানমন্ত্রী ৩৪ জনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামাত শিবিরের সন্ত্রাসীরা প্রাথমিকভাবে লো প্রোফাইল বজায় রেখে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারীদের ছদ্মবেশে প্রবেশ করেছিল, কিন্তু পরে তারা বিপজ্জনকভাবে আন্দোলনের সামনের সারিতে চলে আসে। বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ও ছোয়া ডি চিনচিক্রু সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা আরও বলেন, সন্ত্রাসীরা আসলে সেই স্থাপনাগুলোতে হামলা করেছে যা জনগণের কল্যাণে কাজ করার পর সরকার যে সাফল্য অর্জন করেছে তা তুলে ধরছে। সেনা মোতায়েনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সদস্যরা এই পরিস্থিতিতে সর্বোচ্চ পর্যায়ে ধৈর্য দেখিয়েছেন। স্পেনের রাষ্ট্রদূত শান্তি ও সমৃদ্ধির স্বার্থে সেনা মোতায়েন এবং কারফিউ জারির প্রশংসা করেন। কারফিউ জারি না করলে গণভবনে হামলা হতো বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় ডক্টর ইউনূসের কড়া সমালোচনা করেন ওবায়দুল কাদের। ক্ষমতার জন্য আজকে গণঅভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না। ডক্টর ইউনূস তার সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, ভারত যেন প্রধানমন্ত্রীকে থামান। এ বক্তব্য অত্যন্ত আপত্তিকর। কোটা আন্দোলন, অগ্নিসন্ত্রাস, সাম্প্রতিক সহিংসতার সাথে এই বিবৃতির সংযোগ আছে কিনা তা ভেবে দেখা।
মোবাইলের 4G সেবা বেলা ৩টা থেকে চালুর কথা রয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বিষয়টি নিশ্চিত করেন। সকালে বিভিন্ন মোবাইল অপারেটর অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। তবে আপাতত ফেসবুক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকবে। প্রতিমন্ত্রী বলেন, সহিংসতার কন্টেন্টগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সে বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। ৩১ জুলাই ফেসবুক ও টিকটক সহ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের বিটিআরসিতে তলব করা হয়েছে। সশরীরে হাজির হয়ে তাদের ব্যাখ্যা দিতে হবে। আরও জানান, সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা ৩ দিনের জন্য 5 GB বোনাস পাবেন। সব অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন। আমরা আজকে বিকাল 3টায় মোবাইল 4G নেটওয়ার্কটা আমরা পুনঃস্থাপন করব ইনশাল্লাহ। আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে 3 দিনের জন্য 5 GB আমরা বোনাস হিসেবে প্রত্যেক গ্রাহককে দেব। আজ রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ঢাকা সহ 4 জেলায় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। শনিবার রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অন্য জেলাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে। এই শিথিল সময়ে মঙ্গলবার পর্যন্ত সারা দেশে সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত অফিসের কার্যক্রম চলবে। ব্যাংক খোলা থাকবে 3:30টা পর্যন্ত। কারফিউ শিথিল ও অফিস খোলা থাকায় জনজীবনেও অনেকটা স্বস্তি ফিরে এসেছে। গতি আসতে শুরু করেছে রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোয়। কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর 10 নম্বর ও কাজীপাড়া মেট্রো রেল স্টেশন ভাঙচুরের ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার এ তথ্য জানায় গোয়েন্দা পুলিশ। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ভিডিও ফুটেজ দেখে মেট্রো রেল স্টেশন ভাঙচুরের ঘটনায় তাদের চিহ্নিত করা হয়। কোটা সংস্কার আন্দোলনের সময় 18 জুলাই দুর্বৃত্তদের হামলায় কয়েকটি স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। তবে কবে নাগাদ মেট্রো রেল আবার চালু হবে তা স্পষ্ট করেনি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। দেশে সাম্প্রতিক অস্থিরতায় স্থবিরতা দেখা দিয়েছে অর্থনীতিতে। এতে মাত্র 6 দিনে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 75,000 কোটি টাকা। এর মধ্যে অবকাঠামো ধ্বংসে প্রায় 10,000 কোটি টাকা ক্ষতি হয়েছে। আর গার্মেন্টস, ব্যাংকিং, কৃষি সহ প্রায় সব ধরনের খাতে ক্ষতির পরিমাণ অন্তত 66,000 কোটি টাকা। এমন প্রাথমিক সমীক্ষা অর্থনীতিবিদদের। পরিস্থিতি থেকে উত্তরণে মুদ্রানীতি কিছুটা নমনীয় করার পরামর্শ তাদের। করোনা ও করোনা পরবর্তী এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধে বৈশ্বিক অর্থনৈতিক মন্দায়ও দেশের অর্থনৈতিক অবস্থা অনেকটা স্বাভাবিকই ছিল। কিন্তু সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে কয়েকদিনের স্থবিরতায় দেশের অর্থনীতিতে কিছুটা ধাক্কা এসেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। উদ্ভূত পরিস্থিতিতে খাতোয়ারি ক্ষতির একটি খসড়া হিসাব দেখিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। এতে বলা হয়েছে, সহিংসতায় অবকাঠামোগত ক্ষতির পরিমাণ প্রায় 10,000 কোটি টাকা। 6 দিনের স্থবিরতায় তৈরি পোশাক খাতে দৈনিক ক্ষতি হয়েছে 1,600 কোটি টাকা। আর কৃষি, খনি ও খনন, ম্যানুফ্যাকচারিং, নির্মাণ, সড়ক পরিবহন, পোস্টাল কুরিয়ার, হোটেল রেস্টুরেন্ট, তথ্য ও যোগাযোগ, আর্থিক ও বীমা, ব্যাংকিং, রিয়েল এস্টেট সহ অন্যান্য সেবা খাতে দৈনিক ইনকাম লস হয়েছে 11,000 কোটি টাকার বেশি। সব মিলিয়ে খসড়া সমীক্ষায় দেখা যাচ্ছে 6 দিনে অবকাঠামোগত ও আর্থিক খাতে ক্ষতির পরিমাণ প্রায় 75,000 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, আগামীতে মূল্যস্ফীতি সহ সামষ্টিক অর্থনীতি কিছুটা চাপের মুখে পড়তে পারে। আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাত কিন্তু ব্যাংকিং সেক্টর, যেটার কথা আমরা কেউ বলছি না, কেউ ভাবছিও না। এবং সেখানে প্রতিদিন ক্ষতি হয়েছে প্রায় 3,100 কোটি টাকা। তো সব মিলিয়ে আসলে ব্যাংকিং খাতের দুর্বলতা অনেক বেশি প্রকট হয়েছে এই সময়টাতে। অর্থনীতি অলরেডি তো বিপদ সংকুল অবস্থায় আছে, বড় একটা ধাক্কা খেলো, আমাদের মূল্যস্ফীতি আরও বেড়ে গেছে, এগুলো তো হচ্ছে। কাজেই আমরা যেটা থেকে উত্তরণ ঘটাতে চাচ্ছি সেটা কিন্তু উত্তরণ না ঘটিয়ে
আমরা পিছলে বাসের মতো আরও নিচে নেমে যাচ্ছি, উপরে উঠতে পারছি না। ক্ষতি পুষিয়ে নিতে টেকসই উদ্যোগের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কিছুটা নমনীয় করার পরামর্শ তাদের। তারা যদি আমাদের যে মুদ্রানীতি রয়েছে সেটাকে যদি কিছুটা ফ্লেক্সিবল করে, মানে নমনীয় কিছুটা করতে পারলে কিন্তু অনেকেই তাদের ক্ষতিগুলো তারা পুষিয়ে নিতে পারবে। আমাদের ব্যাংকিং খাতের যে নন পারফর্মিং আছে সেটা হয়তো আরেকটু বেড়ে গেল। কিছু কিছু কোম্পানি হয়তো তাদের টাকা শোধ করতে পারবে না, ব্যবসায়ীরা হয়তো তাদের টাকা মানে ঋণ শোধ করতে পারবে না। আনঅ্যাভয়েডেবল, এটা হবেই। কতখানি হবে সেটা ডিপেন্ড করবে কত দ্রুত আমরা স্বাভাবিক অবস্থায় যেতে পারছি। ভবিষ্যতে আবার এরকম পরিস্থিতি হলে দেশের অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়বে বলেও আশঙ্কা করেছেন অর্থনীতিবিদরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে 2 কন্যা সন্তান সহ স্বামী স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তারা হলেন বিজয়পাড়া গ্রামের ব্যবসায়ী সোহাগ মিয়া, তার স্ত্রী জান্নাত বেগম এবং তাদের 4 বছরের সন্তান ফাহিমা ও 2 বছরের অপর সন্তান তাহমিদা। পুলিশ ও স্থানীয়রা জানান গত রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে। সকালে প্রতিবেশীরা মরদেহ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। প্রাথমিকভাবে 4 জনের মৃত্যুকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমি ওটা দোকান উঠতাম গেছি, লাতি দিয়েছি, লাতি দিয়ে আসা এইভাবে ঝুলে আর আমি আর কই যাবতাম না কোনো কিছু। এরপরে আমি আমার মানিব্যাগ পেরে গেছে, আমি এখানে গিয়ে অজ্ঞানের মতন হয়ে গেছি। আপনি আমার জানার মতো আমি দেখছি না ভাই। হ্যাঁ, এতে বালা কোনো খোলা হয় না এই এলাকার। কোনো ঋণ খুলে দিছিল এটা করতে পারি না। একই ঘরের মধ্যে 4টা ঝুলন্ত লাশ রয়েছে। এই সংবাদের প্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে এসেছি। ইতিমধ্যে আমরা লাশগুলি উদ্ধার করে সুরতাল করে আমরা লাশগুলো ময়নাতদন্তের জন্য আমাদের হেফাজতে নিয়েছি। আর বাকি যে আইনানুগ প্রক্রিয়া আমরা অনুসরণ করব। ধন্যবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় শিশু কিশোর সহ 12 জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার লেবাননের হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। তবে হিজবুল্লাহ এই দাবি অস্বীকার করেছে। এদিকে মধ্যাঞ্চলীয় গাজার দেইর এল বালাহতে খাদিজা স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 30 জন নিহত হয়। এ নিয়ে গাজায় গত 9 মাস ধরে ইসরায়েলের হামলায় 39,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সহিংসতায় নিহত 34 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী, জানান সান্ত্বনা। বেলা 3টা থেকে খুলছে মোবাইল ইন্টারনেট, বন্ধই থাকছে ফেসবুক, জানালেন প্রতিমন্ত্রী। এবং প্রায় স্থবির অর্থনীতি, 6 দিনে 75,000 কোটি টাকা ক্ষতি, মুদ্রানীতি নমনীয় করার পরামর্শ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।